নবায়নযোগ্য শক্তির এই শূন্যতা পূরণে এবং গ্রিডের নিরাপত্তা নিশ্চিত করতে এবার এক নতুন উদ্যোগ গ্রহণ করল চীন। সৃষ্টির এই আদি রহস্য উদ্ঘাটনে এবার মহাবিশ্বের ইতিহাসের সবচেয়ে বড় ডিজিটাল মানচিত্র বা কসমিক সিমুলেশন তৈরি করেছেন একদল আন্তর্জাতিক বিজ্ঞানী। বেইজিং এখন আর কেবল আর কংক্রিটের শহর নয়, বরং পরিণত হয়েছে এক সুবাসিত পুষ্পকাননে। এখানকার সবুজ পাহাড়ের স্বচ্ছ স্রোতস্বিনীতে বাস করে এক নিশ্চিন্ত জীব, বিগ হেডেড টার্টল বা বড় মাথার কচ্ছপ। বিস্ময়ে মোড়া রহস্যে ঘেরা আমাদের এই পৃথিবী, সীমাহীন মহাশূন্য থেকে মহাসাগরের অতল গহ্বর, প্রকৃতির পরতে পরতে লুকিয়ে আছে জ্ঞানের অফুরন্ত ভাণ্ডার। দূর দূরান্তের মহাবিশ্বের অপার রহস্য, অন্যদিকে অণুজীবের জটিল জগৎ। এই দুই বিপরীত স্রোত বয়ে আনছে বিস্ময়ের ধারাবাহিকতা। আধুনিক বিজ্ঞান প্রতিনিয়ত উন্মোচন করে চলেছে প্রকৃতির সেই অজানা জগৎকে। নতুন আবিষ্কার আর উদ্ভাবনের হাত ধরে আমরা পৌঁছে যাচ্ছি প্রকৃতি আর মহাবিশ্বের বিস্ময়ের কাথার দোরগোড়ায়। অজানা সেই জগৎ সম্পর্কে জানতে এবং জানাতে আমাদের নিয়মিত আয়োজন বিজ্ঞান ও প্রকৃতি। আপনাদের সঙ্গে আছে আমি হোসনি মোবারক সৌরভ এবং আমি শুভ আনোয়ার। দর্শক, শুরুতেই বিজ্ঞান ও প্রযুক্তি। সূর্য ডুবলে সোলার প্যানেল থমকে যায়, আর বাতাস ফুরিয়ে গেলে বন্ধ হয়ে যায় উইন্ডমিল। নবায়নযোগ্য শক্তির এই সাময়িক শূন্যতা পূরণ এবং গ্রিডের নিরাপত্তা নিশ্চিত করতে এবার এক অভিনব ও শক্তিশালী সমাধান নিয়ে হাজির হয়েছে চীন। সম্প্রতি দেশটির ছংছিংয়ে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে প্রথমবারের মতো 550 মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এফ ক্লাস হেভি ডিউটি গ্যাস টারবাইন ইউনিট। বিশ্বজুড়ে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার যতই বাড়ছে, তার একটি বড় সীমাবদ্ধতাও তত স্পষ্ট হয়ে উঠছে। তা হল এর অনিয়মিত বা অস্থিতিশীল প্রকৃতি। সূর্য ডুবলে সোলার প্যানেল কাজ করে না, আর বাতাস থমকে গেলে বন্ধ হয়ে যায় উইন্ডমিল। নবায়নযোগ্য শক্তির এই শূন্যতা পূরণে এবং গ্রিডের নিরাপত্তা নিশ্চিত করতে এবার এক নতুন উদ্যোগ গ্রহণ করল চীন। টানা 168 ঘণ্টার ফুল লোড ট্রায়াল রান বা পূর্ণ ক্ষমতার পরীক্ষা শেষে সম্প্রতি আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে চীনের প্রথম 550 মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এফ ক্লাস হেভি ডিউটি গ্যাস টারবাইন ইউনিট। দেশটির দক্ষিণ পশ্চিম ছংছিং পৌরসভার তংনাং জেলায় অবস্থিত এই প্রকল্পটি চীনের বৃহৎ ধারণ ক্ষমতা ও উচ্চ দক্ষতা সম্পন্ন পরিচ্ছন্ন জ্বালানি প্রযুক্তির ক্ষেত্রে একটি বড় অগ্রগতি। চায়না হুয়াতিয়ান কর্পোরেশন দ্বারা পরিচালিত এই প্রকল্পের মোট উৎপাদন ক্ষমতা 1.1 মিলিয়নেরও বেশি কিলোওয়াট। এর কম্বাইন্ড সাইকেল এফিসিয়েন্সি বা সম্মিলিত চক্রের দক্ষতা প্রায় 61.66%। বর্তমানে এটি চীনের অভ্যন্তরে একক কোনো হেভি ডিউটি গ্যাস টারবাইনের মধ্যে সবচেয়ে বড় এবং সবচেয়ে দক্ষ ইউনিট। কার্যক্ষমতা বোঝাতে সাধারণত অপারেটিং তাপমাত্রার উপর ভিত্তি করে এই ভারী বিদ্যুৎ উৎপাদন ইউনিটগুলোকে EFGH এবং জে ক্লাসে ভাগ করা হয়। এর মধ্যে বিশ্বব্যাপী বহুল ব্যবহৃত মূল মডেল হল এফ ক্লাস, যা প্রায় 1400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কাজ করে। প্রকল্পটি পুরোপুরি চালু হলে প্রতি বছর প্রায় 2.1 বিলিয়ন কিলোওয়াট ঘণ্টা বিদ্যুৎ উৎপাদিত হবে, যা 17.5 লাখ পরিবারের বার্ষিক বিদ্যুতের চাহিদা মেটানোর জন্য যথেষ্ট। এর ফলে প্রতি বছর 2 লাখ মেট্রিক টন স্ট্যান্ডার্ড কয়লা সাশ্রয় হবে এবং প্রায় 8,60,000 টন কার্বন ডাই অক্সাইড নির্গমন হ্রাস পাবে। সোলার বা উইন্ড পাওয়ারের মতো নতুন শক্তির উৎসগুলো বাতাস না থাকলেও বা সূর্য ডুবলেও বিদ্যুৎ দিতে পারে না। আমাদের এই গ্যাস টারবাইন ইউনিটের সবচেয়ে বড় সুবিধা হলো এর দ্রুত লোড অ্যাডজাস্টমেন্ট বা গতি পরিবর্তনের ক্ষমতা। এটি চালু করার পর মাত্র 1 ঘন্টার মধ্যে পূর্ণ ক্ষমতায় পৌঁছাতে পারে,
যা সনাতন কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের চেয়ে প্রায় 5 গুণ দ্রুত। 到待满负荷只需要1个小时。 ফলে বর্তমানে চীনে নবায়নযোগ্য শক্তির যে দ্রুত বিকাশ ঘটছে তার পেছনে একটি শক্তিশালী ব্যাকআপ বা বিকল্প হিসাবে কাজ করবে। যখনই সোলার বা উইন্ড পাওয়ারের উৎপাদন কমবে তখনই এই গ্যাস টারবাইন দ্রুত গ্রিডের ভারসাম্য রক্ষা করবে। এই বিদ্যুৎ কেন্দ্রের জেনারেটিং ইউনিটগুলো প্রয়োজনে সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করতে পারে। ফলে মূল পাওয়ার গ্রিডে কোনো বিপর্যয় বা ব্ল্যাকআউট দেখা দিলেও এগুলো অত্যন্ত দ্রুত বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধার করতে সক্ষম। এছাড়া প্রতিটি ইউনিটের সঙ্গে 2টি করে বিদ্যুৎ সঞ্চালন লাইন যুক্ত করা হয়েছে। এর সুবিধা হলো যদি কোনো কারণে একটি লাইনে যান্ত্রিক ত্রুটিও দেখা দেয় তবুও অন্য লাইনটির মাধ্যমে কোনো রকম বিঘ্ন ছাড়াই পূর্ণ ক্ষমতার বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ বজায় রাখা যাবে। এটি জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে এক বিশাল স্বস্তি। 2025 সালের শেষ নাগাদ চীনে বায়ু ও সৌরশক্তির মতো পরিচ্ছন্ন উৎস থেকে বিদ্যুৎ উৎপাদন আগের বছরের তুলনায় 14.4% বেড়েছে এবং মোট বিদ্যুৎ উৎপাদনের 40.2% এসেছে জীবাশ্ম জ্বালানিবিহীন উৎস থেকে। পরিচ্ছন্ন বা নবায়নযোগ্য জ্বালানির এই জোয়ারের মাঝে প্রাকৃতিক গ্যাসের মতো জীবাশ্ম জ্বালানিকে পুরোপুরি বাদ না দিয়ে সেগুলোকে আরও পরিবেশ বান্ধব প্রযুক্তিতে রূপান্তর করা হচ্ছে। চায়না হোয়াতেন কর্পোরেশনের মতে গ্যাস চালিত ইউনিটগুলো কয়লা প্রতিস্থাপনের পাশাপাশি আধুনিক বিদ্যুৎ ব্যবস্থায় একটি অত্যন্ত নমনীয়, দক্ষ ও পরিবেশ বান্ধব ব্যাকআপ পাওয়ার বা আপৎকালীন রক্ষা কবচ হিসেবে আলো ছড়াবে। আফরিন মিম, CMG বাংলা। মহাবিশ্বের শুরুটা কিভাবে হয়েছিল? বিগ ব্যাং বা মহাবিস্ফোরণের পর কোটি কোটি বছর ধরে কিভাবে ধাপে ধাপে গড়ে উঠল আজকের গ্যালাক্সি বা নক্ষত্রমণ্ডলীর বিশাল জাল বা কসমিক ওয়েব? সৃষ্টির এই আদি ও রোমাঞ্চকর রহস্য উদ্ঘাটনে এবার এক অভূতপূর্ব কাণ্ড ঘটিয়েছেন বিজ্ঞানীরা। বিস্তারিত দেখে আসি প্রতিবেদনে। মহাবিশ্বের শুরুটা কিভাবে হয়েছিল? বিগ ব্যাং বা মহাবিস্ফোরণের পর কোটি কোটি বছর ধরে কিভাবে ধাপে ধাপে গড়ে উঠল আজকের গ্যালাক্সি আর নক্ষত্রমণ্ডলীর বিশাল জাল বা কসমিক ওয়েব? সৃষ্টির এই আদি রহস্য উদ্ঘাটনে এবার মহাবিশ্বের ইতিহাসের সবচেয়ে বড় ডিজিটাল মানচিত্র বা কসমিক সিমুলেশন তৈরি করেছেন একদল আন্তর্জাতিক বিজ্ঞানী, যার নেতৃত্বে ছিলেন চীনা গবেষকরা। হাইপার মিলেনিয়াম নামের এই ভার্চুয়াল মহাবিশ্বটি কসমিক বিবর্তন বা মহাজাগতিক বিবর্তন অন্বেষণের জন্য বিজ্ঞানীদের হাতে তুলে দিয়েছে এক শক্তিশালী ডিজিটাল হাতিয়ার। এই সিমুলেশনটি 12 মিলিয়ন আলোকবর্ষ দৈর্ঘ্যের এক বিশাল ত্রিমাত্রিক এলাকা জুড়ে বিস্তৃত এবং এটি তৈরি করতে 4.2 ট্রিলিয়ন ভার্চুয়াল ডার্ক ম্যাটার কণা ব্যবহার করা হয়েছে। এন-বডি নিউমেরিক্যাল সিমুলেশন নামের একটি অত্যন্ত জটিল গাণিতিক কৌশল প্রয়োগ করে বিজ্ঞানীরা গত 10 মিলিয়ন বছরেরও বেশি সময় ধরে মহাবিশ্বের বৃহৎ কাঠামোগুলো কিভাবে বিকশিত হয়েছে তা নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন। সহজ কথায় বিজ্ঞানীরা একটি সুপার কম্পিউটারের ভেতরে আস্ত একটি ভার্চুয়াল মহাবিশ্ব তৈরি করেছেন। বিগ ব্যাংয়ের ঠিক পর থেকে শুরু করে মহাকর্ষ বলের টানকে ধাপে ধাপে অনুসরণ করে এটি তৈরি করা হয়েছে। এই ভার্চুয়াল মহাজগৎ গবেষকদের এক অর্থে সময়কে পেছনে ফিরিয়ে নিয়ে যাওয়ার সুযোগ করে দেয়, যার মাধ্যমে গ্যালাক্সি এবং অন্যান্য মহাজাগতিক উপাদানগুলো কিভাবে গঠিত হয়েছিল তা খুঁটিয়ে দেখা সম্ভব। গ্যালাক্সি গঠনের ভৌত মডেলগুলো যুক্ত করার মাধ্যমে এই সিমুলেশনটি গ্যালাক্সির অবস্থান, উজ্জ্বলতা এবং অন্যান্য বৈশিষ্ট্যের একটি বিশদ ক্যাটালগ তৈরি করেছে। এটি ডার্ক ম্যাটার এবং ডার্ক এনার্জি সংক্রান্ত গবেষণার জন্য তাত্ত্বিক ভিত্তি প্রদানের পাশাপাশি নতুন প্রজন্মের গ্যালাক্সি জরিপ কর্মসূচিগুলোকে শক্তিশালী সহায়তা দেবে। বিশেষ করে চীনের নিজস্ব স্পেস স্টেশন টেলিস্কোপ এবং ইউরোপীয় স্পেস এজেন্সির ইউক্লিড মিশনের মতো বড় প্রজেক্টগুলো
এই সিমুলেশন থেকে দারুণভাবে উপকৃত হবে।的方式来实现。这一次呢，我们 আমরা জানি যে মহাবিশ্ব শুরু হয়েছিল বিগ ব্যাংকের মাধ্যমে। তারপর থেকে এর গঠনটি অত্যন্ত সুষম বা অভিন্ন অবস্থা থেকে ধীরে ধীরে বিবর্তিত হয়ে ক্রমশ জটিল রূপ ধারণ করেছে এবং সবশেষে একটি মহাজাগতিক জালে এর আকার নিয়েছে। অতীতে এই আল্ট্রা লার্জ স্ট্রাকচারগুলো কেবল সাধারণ কম্পিউটার সিমুলেশনের মাধ্যমেই অধ্যয়ন করা যেত। এবার আমরা 4.2 ট্রিলিয়ন ভার্চুয়াল ডার্ক ম্যাটার কণা ব্যবহার করেছি, যা বাস্তব প্রয়োগের জন্য পর্যাপ্ত নির্ভুলতা ও পরিধি নিশ্চিত 这 করেছে।样的一个宇宙大尺度结构的过程。 এত বিশাল আকারের সিমুলেশনের জন্য প্রয়োজন পড়ে অগাধ কম্পিউটিং ক্ষমতার। এই চ্যালেঞ্জ মোকাবিলায় গবেষণা দলটি সম্পূর্ণ নিজেদের তৈরি ফোটনস নামের একটি বিশেষ সফটওয়্যার ব্যবহার করেছে, যা বিশেষভাবে চীনের নিজস্ব সুপার কম্পিউটারগুলোর জন্য ডিজাইন করা হয়েছে। অ্যালগোরিদম এবং অপটিমাইজেশনের পেছনে টানা 10 বছরেরও বেশি সময় কঠোর পরিশ্রমের পর দলটি 10,000-এরও বেশি এক্সিলারেটর কার্ড ব্যবহার করে এই জটিল হিসাব নিকাশ সফলভাবে সম্পন্ন করতে পেরেছে। এই প্রজেক্টটি সম্পন্ন করতে 10 কোটি সিপিইউ কোর আওয়ারের এবং 1 কোটি এক্সিলারেটর কার্ড আওয়ার লেগেছে। পুরো প্রক্রিয়া শেষে উৎপাদিত হয়েছে প্রায় 13 পেটাবাইট কাঁচা ও প্রক্রিয়াজাত ডেটা। মহাকাশবিদ্যার জটিল গবেষণায় এই সিমুলেশনের সফলতা চীনের বিজ্ঞানীদের সক্ষমতার এক নতুন দৃষ্টান্ত। গবেষক ওয়াং ছিয়াওয়ের মতে এই প্রজেক্টের সাফল্য কম্পিউটেশনাল কসমোলজি বা গণনামূলক মহাবিশ্ববিদ্যার ক্ষেত্রে চীনের আরও এক ধাপ এগিয়ে যাওয়াকে চিহ্নিত করে। এটি প্রমাণ করে যে এই উচ্চ প্রযুক্তির বৈজ্ঞানিক ক্ষেত্রে চীন এখন আন্তর্জাতিকভাবে শীর্ষ স্তরে প্রতিদ্বন্দ্বিতা করার মতো যোগ্যতা অর্জন করেছে। ভবিষ্যতের মহাকাশ গবেষণায় হাইপার মিলেনিয়াম সৃষ্টি জগতের অনেক অজানা দুয়ার খুলে দেবে। এটাই এখন বিজ্ঞান মহলের প্রত্যাশা। দর্শক, এবার প্রাণ ও প্রকৃতি। চীনের নিজস্ব বৈজ্ঞানিক গবেষণায় উদ্ভাবিত বিশেষ জাতের গোলাপ ইউয়েথিংয়ের কল্যাণে রাজধানী বেইজিং এক সুবাসিত পুষ্পকাননে পরিণত হয়েছে। তীব্র গরম, ধুলোবালি ও যানবাহনের কালো ধোঁয়ার মতো প্রতিকূল নগর পরিবেশের সাথে লড়তে সক্ষম এই ফুলগুলো মে থেকে নভেম্বর পর্যন্ত বছরের প্রায় 200 দিনই প্রস্ফুটিত থাকে। শহরের ফ্লাইওভার, রিং রোড ও রাস্তা জুড়ে তৈরি করা প্রায় 1000 কিলোমিটারের রোজ ল্যান্ডস্কেপ বেল্ট পুরো বেইজিংকে একটি মায়াবী গোলাপি চাদরে ঢেকে দিয়েছে। দর্শক, চলুন ঘুরে আসি গোলাপের চাদরে ঢাকা বেইজিং শহর থেকে। ইট পাথরের ধূসর শহরকেও যে কতটা জীবন্ত, রঙিন আর পরিবেশ বান্ধব করে তোলা যায় তার এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছে চীনের রাজধানী বেইজিং। বর্তমান বেইজিং এখন আর কেবল আর কংক্রিটের শহর নয়, বরং পরিণত হয়েছে এক সুবাসিত পুষ্পকাননে। শহরের রাস্তা, রিং রোড আর ফ্লাইওভারগুলোর দিকে তাকালে মনে হবে কে যেন পুরো বেইজিংকে একটি মায়াবী গোলাপি নেকলেস পরিয়ে দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় এখন তুমুল ট্রেন্ডিং বেইজিংয়ের এই অপরূপ রূপ। শহরের রাস্তা আর পার্কের মধ্যকার সীমানা যেন মুছে দিয়েছে লাখো ফুটন্ত গোলাপ। চাংয়াং পার্ক রোডের দুই পাশে সবুজ ঝোপের বুক চিরে উকি দিচ্ছে হরেক রঙের গোলাপ। শুধু পার্কের রাস্তায় নয়, বেইজিংয়ের ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেনের প্রায় 7 হেক্টর এলাকা জুড়ে এখন হাজারো প্রজাতির গোলাপের সমারোহ। বাতাসে ভাসছে তাদের মিষ্টি সুবাস। বর্তমান বেইজিংয়ে প্রায় 1000 কিলোমিটার জুড়ে গড়ে তোলা হয়েছে এই রোজ ল্যান্ডস্কেপ বেল্ট, যা শহরের প্রায় 2000 হেক্টরেরও বেশি এলাকাকে রঙিন করে তুলেছে। বেইজিংয়ের এই রূপকথার মতো রূপের নেপথ্যে রয়েছে বছরের পর বছর ধরে করা এক বৈজ্ঞানিক গবেষণা। বেইজিংয়ের নিজস্ব গবেষণায় তৈরি করা হয়েছে বিশেষ এক গোলাপের জাত, যার নাম ইউয়েতিং। সাধারণ ফুল যেখানে ফোটার কিছুদিন পরেই ঝরে যায়, সেখানে এই ইউয়েতিংয়ে ফুটে থাকার মেয়াদ শুনলে চমকে উঠতে পারেন।
মে মাসের শুরু থেকে নভেম্বর, বছরের প্রায় 200 দিন এই ফুলগুলো বেইজিং শহরকে রাঙিয়ে রাখে। শুধু দীর্ঘস্থায়ী সৌন্দর্যই নয়, এই ফুলগুলো ভীষণ লড়াকুও বটে। প্রতিকূল নগর পরিবেশের সঙ্গে দারুণভাবে খাপ খাইয়ে নিতে পারে এই ইউয়েটিং। আধুনিক নগরায়ন মানেই প্রকৃতির বিনাশ নয়, মানুষের সদিচ্ছা আর বিজ্ঞানের মেলবন্ধনে একটি ব্যস্ত মেগাসিটিকেও যে কতখানি দৃষ্টিনন্দন ও পরিবেশ বান্ধব করা সম্ভব, বেইজিং তারই এক অনন্য উদাহরণ। আফরিন মিম, CMG বাংলা। উত্তর চীনের কুয়াংতুং প্রদেশ, বিশাল সব পর্বতমালা আর তাদের বুক চিরে এঁকে বেঁকে চলে যাওয়া অসংখ্য নদী, আর এই সবুজ পাহাড়ের স্বচ্ছ শান্ত স্রোতস্বিনীতে বাস করে এক বিচিত্র ও অদ্ভুত জীব, বিগ হেডেড টার্টল বা বড় মাথার কচ্ছপ। আপাতদৃষ্টিতে এদের শান্ত ও নিশ্চিন্ত মনে হলেও পানির নিচের পাথুরে দুনিয়ায় এরা কিন্তু একচ্ছত্র সম্রাট। বিশেষ করে মিঠা পানির কাঁকড়াদের কাছে এই কচ্ছপটি এক মূর্তিমান আতঙ্ক। দর্শক, চলুন দেখে আসি CGTN-এর বিশেষ ডকুমেন্টারি সিরিজ নর্দার্ন কুয়াংতুং উডল্যান্ডের দ্বিতীয় পর্ব, যেখানে আমরা দেখব পানির নিচে টিকে থাকার এক আদিম ও নিষ্ঠুর লড়াই। উত্তর চীনের কুয়াংতংয়ে রয়েছে বিশাল পর্বতমালা আর এঁকে বেঁকে চলা নদী। এখানকার সবুজ পাহাড়ের স্বচ্ছ স্রোতস্বিনীতে বাস করে এক নিশ্চিন্ত জীব, বিগ হেডেড টার্টল বা বড় মাথার কচ্ছপ। আজকের দিনের শুরুতেই সে ডুব দিল পানিতে। মিঠা পানির কাঁকড়ারা মূলত এর প্রধান শিকার, আর এই কাঁকড়াদের কাছে কচ্ছপটি এক মূর্তিমান আতঙ্ক। একমাত্র অতি দ্রুত প্রতিক্রিয়া আর পাথরের খাঁজে লুকিয়ে পড়ার চতুর দক্ষতাই পারে কোনো কাঁকড়াকে এর গ্রাস থেকে বাঁচাতে। আজ তেমনই এক কাঁকড়া কচ্ছপটির নজর এড়িয়ে অল্পের জন্য বেঁচে গেল। শিকারী কচ্ছপটি শূন্য হাতে পাশ কেটে চলে গেল। সারাদিনের এত খাটুনিটাই বৃথা গেল। আজকের রাতটি তাকে খালি পেটেই কাটাতে হবে। পরদিন সূর্য উঠতেই কচ্ছপটি নতুন উদ্যমে শিকারের লড়াইয়ে নামে। এবার সে আরও সতর্ক এবং পরিকল্পিতভাবে চারপাশ হাতড়াতে থাকে। একটি কাঁকড়া পালানোর চেষ্টা করতেই তা কচ্ছপটির চোখে পড়ে যায়। শুরু হয় জীবন মরণের এক চরম খেলা। কচ্ছপটি তার বাঁকানো ও শক্ত চোয়াল দিয়ে শিকারিটিকে কামড়ে ধরেছে, কিন্তু কাঁকড়াও সহজে হার মানার পাত্র নয়। নিজেকে বাঁচাতে সে কচ্ছপের চোখে আঘাত করে এবং নিচ থেকে তার ঘাড়ে চিমটি কেটে এক অচলাবস্থার সৃষ্টি করেছে।
এক পর্যায়ে কাঁকড়াটি কচ্ছপের বাঁধন আলগা করে প্রায় পালিয়ে যাচ্ছিল, কিন্তু ততক্ষণে সে এতটাই দুর্বল হয়ে পড়েছে যে শিকারীর গতির সাথে আর পেরে উঠল না। শক্তির জোরে টেক্কা দিয়ে কচ্ছপটি এবার তার কৌশল বদলে ফেলে। সে কাঁকড়াটিকে শূন্যে ঝাঁকাতে থাকে এবং এক পর্যায়ে শক্ত পাথরের গায়ে আছাড় দেয়। কাঁকড়াটি যখন সম্পূর্ণ ক্লান্ত নিস্তেজ হয়ে পড়ে, তখন কচ্ছপটি তার চূড়ান্ত আঘাত হানে। ক্ষণিকের বিশ্রামের পর বিজয়ী শিকারী মেতে ওঠে তার চড়ুই ভাতিতে। প্রকৃতির বুকে টিকে থাকার নিয়মটাই এমন। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও এখানে লড়াই করে যেতে হয়। জীবনের এই পরম দর্শন আর টিকে থাকার পাঠ প্রকৃতির প্রতিটি জীবকেই প্রতিনিয়ত শিখতে ও আয়ত্ত করতে হয়। দর্শক, সামনে অপেক্ষা করছে আরও বহু বিষয় আর না বলা কথা। আজকের মতো এটুকুই। আবারও ফিরে আসবো আগামী সপ্তাহে প্রাণ প্রকৃতি আর বিজ্ঞানের নতুন আলো নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, ভালোবাসুন বিজ্ঞানকে, সঙ্গে থাকুন প্রকৃতির। ধন্যবাদ।